প্রচারণা এবং কর্মের ফলে হয়তো তিনি অনেক বেশি পরিচিতি লাভ করেছেন। এখানে বলা হচ্ছে যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন। এটা এমন না যে তিনি শুরু থেকে খুব একটা ভালো পরিবারে বা বিশাল একটা রাজতন্ত্রের মধ্যে জন্মগ্রহণ করেছেন, বিষয়টা আসলে তা না। তাকে জীবনকে আসলে অর্জন করতে হয়েছে, জীবনকে তাকে বুঝতে হয়েছে। তিনি আস্তে আস্তে তার খুব অল্প বয়সে তার পিতাকে হারিয়েছেন, তারপর মা তাকে গড়ে তুলেছেন। হ্যাঁ, এবং সেই হিসাবে মোটামুটি আহ তাকে অনেকটা সময়ের মধ্য দিয়ে বা অনেকটা স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়েছে। বিভিন্ন রাজবংশে তিনি বা ওই সামন্ত রাজবংশে তিনি নানান রকম কাজ করেছেন, ফর এক্সাম্পল। এবং তিনি এখানে বলা হচ্ছে যে তিনি কখনো কখনো গুদাম রক্ষক, কখনো হিসাব রক্ষক, কখনো আয়কর কর্মকর্তা, নানান ভাবে কাজ করেছেন, কখনো জন্ম মৃত্যুর হিসাব স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে কাজ করেছেন। অর্থাৎ তিনি নানান রকম কাজ করে নিজেকে বিকশিত করেছেন, এটাও সত্য। এবং তিনি বিভিন্ন রকম আহ বিভিন্ন বিভিন্ন বিদ্যায় তিনি পারদর্শী হয়েছেন। তিনি সঙ্গীত, ধনুর্বিদ্যা, সাহিত্য, হ্যাঁ, অঙ্ক, বিভিন্ন কিছুতে তিনি পারদর্শিতা বা ব্যুৎপত্তি অর্জন করেছেন। এবং তার তার চাকরি টাকরি করার পরে তিনি একটা সময় এই সমস্ত পেশায় ইস্তফা দিয়ে তিনি আসলে শিক্ষকতায় আহ আহ, বা যেটাকে বলা হয় আহ, যে তিনি তার অনুসারীদের আহ, তৈরি করছেন এবং তিনি নিজেকে একটা শিক্ষক হিসেবে আহ, বিকশিত করার চেষ্টা করছেন বা বুঝছেন। এবং তিনি বিস্তৃত এলাকা পরিভ্রমণ করছেন, এবং পরিভ্রমণ করার ফলে তার জ্ঞান বিজ্ঞানটা বা তার চিন্তাধারাগুলা আরো বেশি বিকশিত হয়েছে, বিভিন্ন সঙ্গে মানুষের সঙ্গে মিশছেন। এই সমস্ত কিছু মিলে তার যে প্রধান যে দিকটা, যেটাকে বলা হয়েছে যে যার নৈতিকতা, নৈতিকতার জায়গাটা অনেক বেশি বিকশিত হয়েছে। এবং তিনি বলছেন যে শিক্ষার ক্ষেত্রে কোনো উঁচু নিচু ভেদাভেদ নাই, সকলেরই হয়েছে যে মেধা অনুসারে শিক্ষা পাওয়ার অধিকার আছে। এটা তখনকার সমাজে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে আপনারা দেখেছেন যে চৈনিক সভ্যতার একটা গুরুত্বপূর্ণ অংশ হতো সামন্ততান্ত্রিক ব্যবস্থা। সমাজে মানুষের মধ্যে, গত ক্লাসে যেমন আমরা দেখলাম যে সমাজে মানুষের মধ্যে নানান বিভাজন আছে। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা বা সবকিছুর ক্ষেত্রে নানান রকম বিভাজন আছে। আহ কিন্তু কনফুসিয়াস কনফুসিয়াস এই ধরনের বিভাজনের পিছনে আর এই বিভাজনে বিশ্বাসী ছিলেন না। তিনি আসলে শিক্ষার খুব একটা প্রগাঢ় গুরুত্ব তিনি দেওয়ার চেষ্টা করেছেন। এবং আস্তে আস্তে এভাবেই আহ তিনি তার জ্ঞান এবং প্রজ্ঞার কথা বিভিন্নভাবে ছড়িয়ে গেছে। হ্যাঁ, এবং তিনি রাজতন্ত্রেরও বিভিন্ন বা রাজারও দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি আহ সামন্ত রাজ রাজদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এবং আস্তে আস্তে তিনি রাজতন্ত্র বিভিন্ন তার কার্যক্রমে ইনভলভ হয়েছেন, এবং একটা পর্যায়ে এসে তিনি ব্লু রাজবংশে প্রধানমন্ত্রিত্ব লাভ করেছেন। কিন্তু কিন্তু তার যে আহ, তার যে নৈতিকতার জায়গা বা চর্চার জায়গা, সেগুলাতে হয়তো বিকশিত তার রাজতন্ত্রের বিভিন্ন ধারার সঙ্গে হয়তো তার আর আলোচ তার আহ, চিন্তাধারার হয়তো বিভেদের কারণে তিনি রাজতন্ত্র কাজ ছেড়ে দিয়ে আসলে তার যে আসলে মূল যে ধারার কাজ, হ্যাঁ, পরিভ্রমণের মাধ্যমে শিক্ষাকে বিকশিত করা, হ্যাঁ, সেগুলা তিনি করার চেষ্টা করেছেন। এবং সেভাবে তিনি তার আলোচনাটাকে আহ, চালিয়ে গেছেন। এবং এখানে বলা হচ্ছে যে তিনি খ্রিস্টপূর্ব 480 বা 79 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়, এরকম। এবং তার যে কর্ম, এটা নিয়ে আমরা আরো একটু কথা বলবো। তার কর্ম কে তিনটা ভাগে আসলে আমরা ভাগ করছি, সেটা হচ্ছে যে ধর্মীয়, নৈতিক এবং শিক্ষা। সরি, নৈতিকতা, আহ নৈতিকতাটাই সবচেয়ে বেশি বুদ্ধিভিত্তিক এবং ধর্মীয়, এবং এগুলা বিভিন্ন জায়গায় এগুলা ছড়িয়েছে। বিভিন্ন জায়গায় বলতে সমাজের বিভিন্ন পরিস্থিতিতে তিনি পরিবার, রাষ্ট্র, বন্ধু বান্ধব, এই বিভিন্ন সামাজিক কাঠামোগুলোতে কিভাবে কাজ করা যায়, এই দর্শনটা এইভাবে আস্তে আস্তে ছড়িয়েছে। অর্থাৎ সমস্ত জায়গায় তার এই বাণী বা তার এই শিক্ষা প্রণালীকে আহ প্রণালী প্রয়োগের একটা আর ক্ষেত্র তিনি তৈরি করেছেন। এবং তার এই সমস্ত আহ গ্রন্থগুলোকে একসঙ্গে করে তার অনুসারীরা সেগুলো সংকলন করেছেন, এবং এটাকে বলা হয় যে কনফুসিয়াস অ্যানালিক। এটা একটা খুব বিখ্যাত বিষয় যে তার এই সংকলনগুলোকে আহ, কিভাবে সংকলন করা হয়েছে, সেটাকে বলা হয়েছে যে কনফুসিয়াস অ্যানালিক। তার কিছু কিছু মূল
ধারার কাজ আছে এখানে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে তার গ্রন্থগুলোকে মোটামুটি 13টা গ্রন্থের কথা বলা হয়েছে। হ্যাঁ, 13টা গ্রন্থ তার অনুমোদিত আছে। পরিবর্তনের গ্রন্থ, ইতিহাসের মহাগ্রন্থ, কাব্য, আচার আচরণ, ঠিক আছে, নানান রকম আছে। যাই হোক, এগুলা মুখস্থ করার কিছু নাই। মনে করা যায় তার গ্রন্থগুলোকে বিভিন্নভাবে আহ ছড়িয়ে দেওয়া হয়েছে, যার মাধ্যমে সেটাকে বলা হয়েছে যে কনফুসিয়াস অ্যানালি। এগুলো তার অনুসারীরা ছড়িয়েছে। এবং আহ, যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে আহ, কনফুসিয়াস যখন যে সময় জন্ম নিয়েছেন, বা যে যে রাজতন্ত্রের তিনি জন্ম নিয়েছেন, তখন তো আমরা যেমন দেখলাম যে তখন চীন একটা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, এবং এক এক অঞ্চলে বিভিন্ন ধরনের সামন্ত প্রভুরা আহ তারা নানান রকম বিশৃঙ্খলতা এবং অরাজকতায় লিপ্ত। এবং প্রজাদের অবস্থা ছিল খুবই, একটা রাজার হয়তো একজন আছে, কিন্তু রাজার সাথে সামন্ত প্রভুদের এক ধরনের আহ, এক ধরনের কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন, সেটা হচ্ছে বা সাধারণ জনগণ যারা আছে তাদের আসলে আহ দৈন্য দশার পরিস্থিতিও আছে। এই সমস্ত কিছু মিলিয়ে সমাজ আসলে সামাজিকভাবে খুব শৃঙ্খলাবদ্ধ না। এবং সেটার জন্য আসলে তিনি কাজ করার চেষ্টা করছেন, কিভাবে আহ সমাজ এবং সামাজিক ব্যবস্থায় এক ধরনের স্ট্রাকচার বা এক ধরনের স্পেসিফিকেশন, যেটাকে বলা হয় শান্তি শৃঙ্খলা, সেগুলা সমাজে ফিরিয়ে আনা যায়, ব্যক্তি জীবনে পরিবারের সুখ সাম্রাজ্য আনা যায়, সেগুলা নীতি বাক্য বা সেই জন্য নীতি জ্ঞান তিনি প্রচার করছেন। এজন্য তিনি মানুষকে আসলে যেটা যেটা দেওয়ার চেষ্টা করছেন সেটা হচ্ছে যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে মানুষ আসলে কোন নীতি বা দর্শনটা আহ গ্রহণ করলে সমাজে নীতি বা নৈতিকতা শিক্ষার মাধ্যম দিয়ে সমাজে সুস্থভাবে সে বেঁচে থাকতে পারবে, বা মানব কল্যাণে সে নিজেকে ব্যয় করতে পারবে। এটাই হচ্ছে দর্শনের আসলে মূল। সুতরাং কনফুসিয়াসকে বলা হচ্ছে যে তিনি একজন মানবতাবাদী দার্শনিক। আহ মানুষ যখন প্রাচীনকালে বিভিন্ন দেবদেবীর আরাধনা বা আহ, বিভিন্ন কিছুতে ব্যস্ত, সেই ক্ষেত্রে কনফুসিয়াস আসলে ভালোবাসা এবং মমত্ববোধের কথা বলছেন, সদাচারণের কথা বলছেন, ন্যায়পরায়ণতার কথা বলছেন। যেমন এখানে বোঝা হচ্ছে যে কনফুসিয়াস বলছেন যে আমরা যেমন গত ক্লাসে বললাম যে মানুষ পূর্বপুরুষ পূজায় বিশ্বাসী ছিলেন, তিনি বলছেন যে এটা ঠিক আছে, এটা আসলে হতে হবে পিতামাতার প্রতি ভালোবাসা এবং ভক্তি, এটাই পূর্বপুরুষ পূজা। হ্যাঁ, এইভাবে পিতামাতা বা পরিবারের বন্ধনগুলোর প্রতি তিনি একটা যুগপৎ গুরুত্ব দিয়েছেন। এটা খুব ইন্টারেস্টিং যে তিনি ভালোবাসা, মমত্ববোধ, পরিবারের ভূমিকা, ব্যক্তি জীবনে পরিবার এবং সমাজ যে একই সঙ্গে একটা যুগপৎ কাজ করতে পারে, এই জিনিসগুলো উপর তার একটা বিশাল আর আহ, উম, বিশাল একটা গুরুত্ব তিনি দিচ্ছেন। এবং আহ দেখেন এখানে 5 ধরনের মানবিক সম্পর্কের কথা তিনি বলছেন। যে পিতা পুত্রের সম্পর্কটা কথা বলছেন, এটাকে আহ একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে দেখছেন। যেমন প্রথম পিতা এবং পিতা অর্থাৎ সন্তানের দায়িত্ব এবং কর্তব্যগুলো তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন পিতামাতার প্রতি। যদি আপনি বলেন যে পিতৃপুরুষ পূজা, তো এটা এক ধরনেরই এরকম, যে কিভাবে সন্তানরা পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা করবে, এটার উপর তিনি খুব গুরুত্ব দিচ্ছেন। তিনি 5টা রিলেশনশিপের কথা বলছেন, তার মধ্যে একটা হচ্ছে এরকম যে সন্তানের কর্তব্যগুলো এবং দায়িত্বগুলোর কথা তিনি বলছেন। তিনি বলছেন আর শাসক এবং প্রজার মধ্যে যে সম্পর্কটা, সেটা হবে একটা ন্যায়পরায়ণতার সম্পর্ক। শাসক ডেফিনেটলি হবেন খুব ন্যায়বান, তিনি অন্যায়কে প্রশ্রয় দিবেন না, বা প্রজাদের প্রতি তারা ন্যায় নীতিগ্রস্ত ভাবে তিনি প্রজাদেরকে ডিল করবেন, বা তাদের প্রজাদের প্রতি সেরকম অনুরক্ত তিনি হবেন। সরি, প্রজাদের প্রতি সেই সেই রকম আহ নীতি বান আচরণ তিনি করবেন। অ্যাট দ্য সেম টাইম প্রজারাও হবে তার অনুগত। সুতরাং প্রজা এবং শাসক এই দুজনের সম্পর্কের কথা বলছেন, এই সম্পর্কটা হবে ন্যায় বিচার এবং আনুগত্যের উপর ভিত্তি করে হতে হবে, এরকম একটা বিষয়ের কথা তিনি বলছেন। তিনি স্বামী স্ত্রী দাম্পত্য প্রেম এবং এবং দায়িত্ব এবং কর্তব্যগুলোর কথা বলছেন। এটা সত্য যে এখানে তিনি স্বামীকে বলছেন যে স্বামীরা সৎ হবে, স্বামীরাই হ্যাঁ পরিবারের কর্তা হচ্ছে, এটা ঠিক আছে। স্ত্রীদের হতে হবে খুব অনুগত। এবং এই বিষয়টা
তার বিভিন্ন আলোচনার মধ্যে হয়তো এসছে, আজকে হয়তো অনেকে এটা আম, তো দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু তিনি তখন কি এটা বলছেন যে স্বামীদের দায়িত্ব করার কথা বলছেন, স্ত্রীদের দায়িত্বগুলা এবং কর্তব্যগুলোর কথা বলছেন। আহ সেটা একটা বড় ভাই এবং ছোট ভাইয়ের সম্পর্কগুলোর কথা বলছেন, যে বড় ভাই হবে সহানুভূতিশীল, ভাই জ্যেষ্ঠ এবং কনিষ্ঠের মধ্যে প্রীতি এবং ভালোবাসার যে সম্পর্কটা, সেটার কথা বলছে। বড় ভাই অনেক বেশি সহানুভূতিশীল হবে ছোট ভাইয়ের প্রতি, ছোট ভাই হবে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধাশীল, এবং বন্ধু এবং বন্ধুদের মধ্যে সম্পর্কতে কথা বলছে, এবং পারস্পরিক দায়িত্ব, বিশ্বাস এবং আস্থার কথা বলা হচ্ছে বন্ধু এবং বন্ধুদের মধ্যে। এখন দেখেন, আজকের সমাজের সাথে যদি আপনি রিলেট করার চেষ্টা করেন, তাহলে আমরা আসলে কি দেখি? আপনি যদি কনফুসিয়াস ফিলসফির এই মৌলিক এই পাঁচটা জায়গা, রিলেশনশিপের যে এই পাঁচটি জায়গা, এটাকে বলা হচ্ছে যে 5 কি রিলেশনশিপ, পাঁচটি গুণের কথা তিনি বলছেন। এই পাঁচটি গুণকে বা মানবিক সম্পর্কের কথা বলছেন। যদি এরকম একটা ছোট প্রশ্ন হয় কনফুসিয়াস দর্শনের, এই যে 5 ভার্চুস, হ্যাঁ, বা তার দর্শনের এই মূল জায়গাটা, এবং যেটা বলার চেষ্টা করছিলাম যে আজকে সমাজকে যদি আপনি দেখেন, এই যে প্রত্যেকটার মধ্যে একটা বিশাল ঘাটতি, হ্যাঁ, শাসক এবং প্রজার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে একটা বিশৃঙ্খলতা, হ্যাঁ, শাসককে প্রজা মানছে না। আমরা আমাদের দেশে বা যে কোনো জায়গায় দেখেন, আমরা আমরা আমাদেরকে যারা শাসন করছেন তাদের প্রতি আমাদের অনুগত্য কম, এবং যাদের যারা আমরা শাসিত হচ্ছি, তারাও দেখেন প্রজাদের প্রতি বা জনগণের প্রতি তাদের সেই ধরনের ন্যায় নিষ্ঠতা নাই। সবাই জোর করে ক্ষমতা থাকতে চাচ্ছে, নিজের স্বার্থ, নিজের পরিজন, পারিপার্শ্বিক, তাদের জন্যই তারা মনে হচ্ছে, জনগণের জন্য তারা না। সুতরাং কনফুসিয়াস দেখেন হাজার বছর আগেও বা কত বছর আগে, হাজার মানে কয়েক হাজার বছর আগেও তিনি এই বিষয়গুলোই দিয়ে গেছেন, বলার চেষ্টা করছেন, এবং পিতামাতা এবং সন্তানের সম্পর্কগুলোর কথা বলছেন। এই যে শ্রদ্ধার জায়গাটা, এটা যদি সমাজে বিরাজ করে, তাহলে সমাজ কত বেশি সুশৃঙ্খল এবং সুসংঘবদ্ধ হবে, এটাও আমরা বিশ্বাস করতে পারি। তো সেই ক্ষেত্রেও এটাও একটা ধারা, যে তিনি পিতামাতা এবং সন্তানের সম্পর্কগুলোর কথা বলা হচ্ছে। স্বামী স্ত্রী আজকে সমাজ ব্যবস্থায় দেখেন, এটা নানান রকম দুর্বলতা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে ট্রাস্ট এবং বিশ্বাসের জায়গাগুলো বিভিন্ন জায়গায় কমে গেছে এগুলো। তো এই যে বিশ্বাস এবং সম্পর্কহীনতার জায়গাটাও সমাজকে নানানভাবে প্রবলেমেটিক করে ফেলছে। এবং বড় ভাই, ছোট ভাই, বন্ধু, বন্ধুত্ব, এইগুলা সম্পর্কগুলা খুব অস্থির। এগুলো আজকের সমাজগুলোর মধ্যে নাই। যেমন ভাই এবং ভাইয়ের মধ্যে যে সম্পর্ক, সম্পত্তি বা বিভিন্ন ধরনের পার্থিব বিষয়গুলো নিয়ে যে দ্বন্দ্ব, বা বা হিংসা বিদ্বেষ, এগুলো আমাদের সমাজে অত্যন্ত মানে একটা মানে একটা কুশীল একটা চিত্র আমাদের সমাজের মধ্যে তুলে ধরছে। অথচ তিনি অনেক আগে রাষ্ট্র এবং সমাজের শৃঙ্খলা রক্ষা করার জন্য এই বিষয়গুলো যে কত গুরুত্বপূর্ণ, সেগুলোর উপর তিনি জোর দিয়েছিলেন। এই এটাই তিনি বলার চেষ্টা করছেন। এইভাবেই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে একটা সুশৃঙ্খল অবস্থা বিরাজ করতে পারে বলে তিনি ধারণা করছেন। আর একটা জিনিস, এটা এই যে পারিবারিক এই বন্ধনগুলোর উপর তিনি প্রচন্ড রকম গুরুত্ব দিচ্ছেন। এখন বলা হচ্ছে যে আহ কনফুসিয়াস যে সময় জন্ম নিয়েছে, যেমন আমরা বলছি যে চৌ রাজাদের সময় তিনি জন্ম নিয়েছেন, কিন্তু তার রাজত্ব, তার জীবিতকালে চৌ শাসনকর্তারা তাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেন নাই। এবং তিনি এই জন্য তিনি বলছিলাম যে তিনি তার জীবদ্দশায় তার দর্শনের বাস্তব প্রয়োগটা হয়তো দেখতে পারেন না। এবং তার মৃত্যুর পর তার শিক্ষা আস্তে আস্তে বা শিক্ষার যে সংকলন, এই সংকলনগুলো প্রকাশ হওয়ার পরে তিনি খুব দ্রুত জনগণের মধ্যে আহ জনপ্রিয়তা অর্জন করছেন। অনেক শাসকরাও তার দর্শনকে গৃহীত করেছে। এবং খ্রিস্টপূর্ব 2001 অব্দে যখন আহ চীন বা চুইন রাজবংশ আবির্ভূত হলো, তখনও তিনি একটা প্রবলেমের মধ্যে পড়েছেন, যে আহ তার দর্শনটা একটা নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে কনফুসিয়াসের যে কনফুসিয়াসকে রাষ্ট্রীয় দর্শনকে শিকারটা করা হয়েছে আসলে, সেটা হচ্ছে যে মোটামুটি যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে খ্রিস্টপূর্ব 2006 থেকে 2020 পর্যন্ত হান রাজারা যখন শাসন করেছেন, হান রাজবংশ, ও খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে খ্রিস্টাব্দ
2020 সাল পর্যন্ত। এই যে হান রাজবংশ যখন শাসন করেছেন, তখনই আসলে কনফুসিয়াস রাষ্ট্রীয় আনুকূল্যটা বেশি পেয়েছেন। এবং তখন চীনের দর্শনকে আসলে বা কনফুসিয়াসের ফিলসফিটাকেই বা নৈতিকতাটাকেই চীনের রাষ্ট্রীয় দর্শন হিসেবে আহ প্রচার এবং প্রসার করানো হয়েছে। অর্থাৎ দেখেন, তার মৃত্যুর আরো কয়েকশো বছর পরে এসে তিনি সত্যিকার অর্থে চৈনিক সভ্য সমাজ ব্যবস্থায় তার একটা তার একটা স্টেটফাস্ট বা তার একটা স্থান সমাজে রাখা হয়েছে। অর্থাৎ তার জীবদ্দশায় চৈ রাজারাও সেটা দেখান নাই। এবং তারপরে যখন চীন রাজবংশ আসলো, আহ তারাও কনফুসিয়াসের মতবাদকে গ্রহণ করেন নাই এবং তাকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এরপরে যখন হান রাজবংশ আসলো, তখন তখনই হয়তো কনফুসিয়াসের মতামতগুলো কাজ করা শুরু করলো এবং এটা চলতেই থাকলো মোটামুটি। পরবর্তীতে বৌদ্ধ ধর্ম বা অন্যান্য দর্শনগুলোর বিকাশ হওয়ার ফলেও এইটার কোনো মানে আর কোনো প্রবলেম হয় নাই। কনফুসিয়াস সবসময় একটা আহ, আহ, একটা বড় শক্তি, একটা নৈতিকতার একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। এবং এখানে আরো কয়েকটা জিনিস দেখেন যে চীনে আমরা যেমন গত ক্লাসেও বললাম যে চীনের একটা সুশৃঙ্খল প্রশাসনিক ব্যবস্থা ছিল বা আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রের কাঠামোটা আহ চীনের চীনকে ঐক্যবদ্ধ করার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে, এটা সত্য। এখানে দেখেন যে হান রাজবংশের সময় এই আমলাতন্ত্র, বা এর আগে থেকেও যখন হান রাজবংশরা আসছে আসলে, তখন যখন কনফুসিয়াসের ফিলোসফিটাকে গ্রহণ করা হচ্ছে, তখন এই হামলাদেরও কনফুসীয় চিন্তা ভাবনার পরীক্ষা দিতে হচ্ছে। তারা আসলে কনফুসিয়াসের চিন্তা শিক্ষায় কতটুকু গুরুত্বপূর্ণ তিনি সেগুলো আমাদের এই পরীক্ষাটা দিয়ে এই আত্ম উপলব্ধিটা তাদেরকে করতে হচ্ছে। তথা তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এরকম হয় যখন ওই ফিলোসফিক্যাল স্কলাররা যখন থাকেন, তাদেরকে, যেমন আপনি ভিয়েতনামে যদি যান, তখন দেখবেন সেখানে হোচিমিনের দর্শন, এবং হোচিমিন শুধুমাত্র একজন শাসকই না, তিনি আসলে একজন দার্শনিক। এই যে এরকম আর কি, এই যে তাদের দর্শন কিন্তু সমাজে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া বা শিক্ষার মধ্যে একটা বিস্তৃত পরিসরে রাখা, এটা আসলে ডিপেন্ড করে যে কিভাবে এই সংস্কারকরা তাদের মতামত এবং তাদের কার্যক্রম জনগণের সবার জন্য। এই যে দেখেন, 124 খ্রিস্টাব্দে চীনে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসাবে কনফুসিয়াসের মতবাদকে অবশ্য পাঠ্য করা হয়। দর্শন, শিক্ষা, সমাজ, রাজনীতি, বিজ্ঞান, শিল্পকলা, ধর্মীয় বিষয়ে কনফুসিয়াস হয়ে ওঠেন একজন প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের আর একটা আলোচনার কেন্দ্রবিন্দু। অর্থাৎ কনফুসিয়াসের জনপ্রিয়তার মূল কারণই হচ্ছে যে কনফুসিয়াস মানুষকে এমন কোনো শিক্ষার কথা বলেন নাই যা আসলে পালন করা অসম্ভব। অর্থাৎ তিনি সমাজে নৈতিকতা, শৃঙ্খলা এবং এই যে রিলেশনশিপ, মানে মৌলিক জায়গাগুলোকে তিনি টাচ করেছেন, যার ফলে কনফুসিয়াস অপরিহার্য হয়ে উঠেছে পরবর্তী পর্যায়ে, যদিও এটা তিনি তার জীবদ্দশায় একটু দেখতে পারেন না। আরো কিছু কিছু বিষয়ের কথা এখানে বলা যেতে পারে। তার আলোচনা বা মতবাদকে আহ বিভিন্ন প্রেক্ষাপটে আপনি রিলেট করা যেতে পারে। একটা হচ্ছে যে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে অনুসন্ধিৎসা, জ্ঞানের প্রসার ঘটানো। যাক, এগুলা আমি বলছি না, এগুলা মুখস্থ করার কিছু নাই। অর্থাৎ ব্যক্তি, পরিবার, রাষ্ট্র নিয়ন্ত্রণ, শান্তি স্থাপন, জ্ঞান বিজ্ঞানের প্রকাশ, এই সমস্ত কিছুতে তাকে তার দর্শনকে প্রয়োজনীয়, তার দর্শনকে প্রয়োগ করে মানুষ আসলে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তার একটা চারিত্রিক এবং নৈতিক বিকাশ সেটা সম্ভব হতে পারে। সেটা কনফুসিয়াসের মাধ্যমে সম্ভব। এবং কনফুসিয়াস এই দর্শনগুলো যদি কেউ চর্চার মধ্যে রাখে, ডেফিনেটলি আহ সে হয়তো একটা নৈতিক মানব হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। অর্থাৎ তিনি যখন বলছেন দয়া, সহানুভূতি, ন্যায় বিচার, হ্যাঁ, জ্ঞান, প্রজ্ঞা, সততা, বিশ্বাস, এই যে শব্দগুলার বা এই গুণগুলার কথা তিনি বলছেন, হ্যাঁ, সেগুলা খুবই গুরুত্বপূর্ণ। যেমন তার আহ, কয়েকটা বিষয়ের ক্ষেত্রে আমরা যদি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি,
যেমন একটা শিক্ষার কথা বলা হয়েছে, শিক্ষা সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত, শুধুমাত্র ধনীদের জন্য নয়। রাষ্ট্র পরিচালনার আগে ব্যক্তি চরিত্র গঠন করতে হবে, এরকম। আপনাদের যে আরেকটা ডকুমেন্ট গিয়েছে সেখানে হয়তো এগুলো দেখতে পারবেন। পরিবারকে একটা বিশাল গুরুত্বের জায়গার মধ্যে তিনি রেখেছেন। ঠিক আছে, নৈতিকতা, শিক্ষিত, সৎ থাকা, ঠিক আছে, নিজে যা আমরা চাই সেটা নিজের মধ্যে রাখা এবং সেটা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা না করা, ঠিক আছে, এই ধরনের নানান কিছু আহ কনফুসিয়াসের দর্শনের গভীরভাবে প্রভাবিত হয়েছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আহ কনফুসিয়াস আর কনফুসিয়াস আসলে একজন আহ একজন যেমন তিনি বলছেন যে একজন কর্তাকে খুব নীতিবান হতে হবে। হ্যাঁ, তাকে খুব নীতি এবং আদর্শের উপর জোর দিতে হবে। তিনি সুশাসন এই সমস্ত বিষয়গুলোর উপর গুরুত্ব, বিস্তৃত গুরুত্ব তিনি প্রদান করেছেন। এবং তিনি বলেছেন যে শাসক নয় বরং জনগণই আসল, যা রাজারই লক্ষ্য হবে প্রজাদের কল্যাণ সাধন। হ্যাঁ, এটা হচ্ছে যে মূল। এখানে রাষ্ট্রের মধ্যে কোনো নৈতিক মানে নিষ্ঠুরতার স্থান থাকবে না। সরকারকে হতে হবে উদার, সরকারকে হতে হবে স্নেহশীল, রাষ্ট্রের প্রতি তার এইভাবেই একটা শ্রেণীহীন সমাজ ব্যবস্থা হয়তো প্রতিষ্ঠিত হতে পারে। এবং আর দুই একটা বিষয় একটু দেখার চেষ্টা করে আমরা এখানে দেখেন, খুব ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে কনফুসিয়াসের নীতি অনুসারী শাসনকর্তা হতে হবে নীতিবাদী। হ্যাঁ, তিনি নৈতিকতার চর্চা করবেন। মানুষকে যতদূর সম্ভব ব্যক্তি স্বাধীনতা দিতে হবে, যাতে করে সে তার উৎকর্ষ সাধনের সুযোগ পায়। প্রজাদের অপরাধের শাস্তিও হতে হবে যতদূর সম্ভব লঘু। প্রজারা ভুল করতে পারেন, কিন্তু তাদেরকে একেবারে হার্শ পানিশমেন্ট দেওয়া যাবে না। হ্যাঁ, অর্থাৎ রাষ্ট্রের সকল ক্ষেত্রে আইনের প্রয়োগ হবে, কিন্তু শাসনকে হতে হবে অত্যন্ত বিচার বুদ্ধি সম্বন্ধ, সুশিক্ষিত, চিন্তাশীল। হ্যাঁ, এইভাবেই এই নীতি তার একটা শাসনের একটা নীতি তিনি প্রচার করছেন। তিনি গণতান্ত্রিক চিন্তার আর, আর, একটা বিকাশ করার চেষ্টা করছেন। তিনি বলছেন যে আগে যেমন রাজাকে বলা হচ্ছে ম্যান্ডেট অফ দ্য গড, যেমন গত ক্লাসে আমরা দেখছি যে বলা হচ্ছে ঈশ্বর, রাজা হচ্ছে ঈশ্বরের ম্যান্ডেট। এটা না, তিনি বলছেন যে না, রাজা ঈশ্বরের নয়, এবং পুরো মাত্রায় জনসাধারণের প্রতিনিধি। এই যে দেখেন, এই 2000 বছর আগেও হয়তো তিনি এইভাবে গণতন্ত্রের কথা চিন্তা করছেন, মানে জনগণের অংশগ্রহণের কথা ভাবছেন। জনগণ দ্বারা রাজা পরিচালিত হচ্ছে, বা রাজার সাথে জনগণের একটা সুসম্পর্ক বিরাজ করবে। হ্যাঁ, অবশ্যই প্রজারা অনুগত হবে তিনি বলেছেন, কিন্তু এটা এইটা এটা ডাজন্ট মিন যে রাজা নৈতিকতা বিহীন হবে। রাজাকে নৈতিকতা চর্চা করতে হবে, ফর এক্সাম্পল। হ্যাঁ, মানুষকে প্রথমে স্থান দিতে হবে। রাজতন্ত্র শুধুমাত্র একটা প্রতিষ্ঠান মাত্র, ঈশ্বরের সাথে তার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এবং রাজা সুশাসন তাকে এনশিওর করতে হবে। তিনি যদি এই সুশাসন এনশিওর করতে না পারেন, তাহলে রাজার থাকার তার কোনো আহ অধিকার নেই। হ্যাঁ, কনফুসিয়াস যারা বিশ্বাস করছেন তারা বলছেন প্রজাদের ইচ্ছাই হচ্ছে শাসন ব্যবস্থা, রাজার ইচ্ছা এখানে গৌণ। এখানে আধুনিক, সুতরাং এই যে কনফুসিয়াসের এই ধারণাগুলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এবং এই যে একটা দীর্ঘ সময় চীনে যখন আপনারা দেখেছেন যে 2000 একেবারে বিপ্লবটা আসছে, অবশ্য কমিউনিস্ট বিপ্লবের আগ পর্যন্ত প্রজাতন্ত্র যখন 1911-12 সনে এসছে, শেষ রাজতন্ত্র যখন শেষ হয়েছে 1911 বা ক্ষেত্র বিশেষে 1912-র দিকে, আহ, এবং তখন পর্যন্ত কনফুসিয়াস খুব গুরুত্বপূর্ণ। এখনো চীনে কনফুসিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিকজ তিনি এমন কিছু কথা বলেন নাই, বা এমন কোনো বিশ্বাস মানুষকে বিশ্বস্ত করতে চান নাই যেটা মানুষের পক্ষে প্রয়োগ করা সম্ভব না, যেটা মানুষের পক্ষে ধারণ করা সম্ভব না। এই জন্য তার বিশ্বাসটা হচ্ছে অনেক বেশি সাস্টেনেবল। এই জন্য তার বিশ্বাসটা হচ্ছে অনেক বেশি পরিশীলিত, অনেক বেশি সিম্পলিফাইড। হ্যাঁ, এবং এই জন্য যেহেতু তিনি মানবতা, নৈতিকতা এগুলার চর্চা বেশি করছেন, সুতরাং সমাজকে আসলে নৈতিকভাবে কিভাবে পরিচালনা করা যায়, এটাই হচ্ছে যে তার মূল। সুতরাং পরিবার, রাষ্ট্র, সমাজ, ব্যক্তিগত সম্পর্ক, হ্যাঁ, আহ স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক আছে, এবং এগুলার উপর তিনি একটা আহ তিনি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন শুধু। এবং অবশেষে এটাই বলতে হয় যে কনফুসিয়ানিজম এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল যে এটা শুধু চীনেই আবদ্ধ থাকেনি, চীনের বাইরেও বিভিন্ন দেশ কনফুসিয়াসের ফিলোসফিটাকে গ্রহণ করার চেষ্টা করছে। হ্যাঁ,
এটা কোরিয়া হতে পারে, ভিয়েতনাম হতে পারে, জাপান হতে পারে, বিভিন্ন দেশ তার এই মৌলিক জায়গাগুলো, হ্যাঁ, গ্রহণ করার চেষ্টা করছে। এবং খুব ইন্টারেস্টিং, খুব সিম্পলিফাইড ওয়েতে তিনি এই দর্শনটাকে প্রচার এবং বা, দর্শনটাকে বিকশিত করেছেন। এবং সেইভাবে, অর্থাৎ নীতি যেখানে প্রধান অনুষঙ্গ, সেইখানে আসলে সমাজ ব্যবস্থার সবকিছুই খুব পরিশীলিত হয়ে যায়। এটাই হচ্ছে আসল কথা। সুতরাং এই নীতির জায়গাগুলো তিনি দেখার চেষ্টা করেছেন, এবং নীতিগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, জাস্ট এই সিম্পলিফিকেশনটাই তিনি ধরার চেষ্টা করছেন। এইভাবেই কনফুসিয়াস একটা ইম্পর্টেন্ট চরিত্র, এবং একটা ইম্পর্টেন্ট দর্শন। এবং চীনের দর্শনকে যদি বলতে হয়, তাহলে এটাকেই হয়তো আমাদেরকে মাথায় মধ্যে রাখতে হবে। তো আমরা যেমন আজকে বলেছিলাম যে গত ক্লাসের আজকে একটা এক্সটেনশন, আমরা আর বেশি আলোচনায় যাব না, আমরা এখানে এটা শেষ করতে চাই। আমরা গত ক্লাসে যেমন দেখলাম, চীনের সভ্যতার একটা বিস্তৃত আলোচনা, শিক্ষা, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, ধর্মীয় জীবন, অনেক কিছু আমরা থেকে দেখেছি, সাহিত্য, সংস্কৃতি। আমরা আজকে শুধু কনফুসিয়াসকে দেখার চেষ্টা করলাম, এবং এখানে কনফুসিয়াস খুব রেলিভেন্ট, হ্যাঁ, চীনের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার জন্য। সুতরাং আপনাদের কোশ্চেনের ক্ষেত্রে চীন থেকে ডেফিনেটলি আপনারা একটা কোশ্চেন অবশ্যই আশা করতে পারেন। এটা যদি বলা হয় যে চীনের কনফুসিয়াস ফিলসফি, এটা ছোট ছোট পরিসরেও হতে পারে, কনফুসিয়াসের ফিলসফি, তাহলে আপনি এই কনফুসিয়াসের ধারণাটা একটু বললেই হবে। আর যদি আপনাদেরকে একটা বড় প্রশ্ন করা হয় চীনের চৈনিক সভ্যতা নিয়ে, তাহলে হয়তো আপনাকে ওই যে কালকে যেগুলা বলেছি এগুলা হয়তো বিস্তৃত পরিসরে হয়তো বলতে হবে। আদারওয়াইজ ইটস ফাইন। তবে যাই করেন না কেন, এই কনফুসিয়াসের এই দর্শনগুলোর একটু ধারণা রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহ এটা শুধু পরীক্ষার জন্য নয়, হয়তো আমাদের ব্যক্তি জীবনের জন্য এটা আহ এই মানবিকতা, নৈতিকতা, হ্যাঁ, এই রিলেশনশিপ, হ্যাঁ, আহ এই যে কর্তব্যবোধ, হ্যাঁ, এগুলা কিন্তু আমাদের নিজেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা আর দীর্ঘায়িত করব না, আমরা এখানে আজকে শেষ করে আমরা নেক্সট ক্লাসে আমরা আর তিনটা জিনিস আমাদের মাথার মধ্যে আছে। একটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা আজটেক সভ্যতা, তারপরে আর দুটা তিনটা ক্লাসে আমরা গ্রিস এবং রোমান সভ্যতা, এই দুটা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, এই আর কি। তো আজকে আমরা এখানে শেষ করতে চাই, এখন আপনাদের সাথে আলোচনা, এখন আমরা অংশগ্রহণ করতে চাই, যদি আপনাদের আলোচনার বিষয়বস্তু থাকে, ইনশাল্লাহ। ঠিক আছে, প্লিজ। আপনারা এটা বুঝতে পেরেছেন না, কনফুসিয়াসের দর্শনটা? জি স্যার। এটা খুব কঠিন কিছু না, অর্থাৎ এখানে আসলে সম্পর্কের কথা বলা হয়েছে, নৈতিকতার কথা বলা হয়েছে, বুদ্ধিবৃত্তিক চর্চার কথা বলা হয়েছে, শিক্ষার কথা বলা হয়েছে, মানুষের মানুষের বিভাজন দূর করার কথা বলা হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেগুলার কথা বলা হয়েছে। কথায়, মোট কথা, এক কথা হচ্ছে যে যে আহ আহ যে এখানে মানবতা, ন্যায় বিচারতা, হ্যাঁ, নৈতিকতা, শালীনতা, এগুলাই, আর কিছু না। এভাবে কনফুসিয়াসকে আপনারা একটু আলোচনার মধ্যে রাখতে পারেন। হ্যাঁ, নারীর অধিকারের কথা বলা হয়েছে, হ্যাঁ, আহ ব্যক্তিগত পরিশীলতার কথা, হ্যাঁ, যে আপনি শাসন করবেন, আপনি নিজেই যদি সেই ধরনের ব্যক্তিগত পরিশীলতা আপনার না থাকে, তাহলে তো আসলে এটা হয় না। তো এটার কথা বলা হয়েছে যে মোর অফ দ্যাট, হ্যাঁ, এই আর কি, জ্ঞান, প্রজ্ঞা, সততা, বিশ্বাসযোগ্যতা, এগুলা রাখতে হবে। এটা এইভাবেই আসলে কনফুসিয়াস আহ সেই জিনিসটাই একটু ধরার চেষ্টা করেছেন, এই আর কি। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত থাকি। হ্যাঁ, আমরা একটু কনফুসিয়াসটা একটু দেখবো। আমি এই ডকুমেন্টটা একটু দিয়ে দিব এখন। আহ এটা আপনারা একটু দেখার চেষ্টা করবেন, জাস্ট একটু একটু, কোনোটা মুখস্থ করতে যেয়েন না, মুখস্থ করতে গেলে এগুলো কঠিন।
জাস্ট একটু আইডিয়া রাখা যে আসলে মনে হয় না যে কনফুসিয়াস থেকে বড় একটা কোশ্চেন আসতে পারে। হয়তো আসলে ছোট্ট করেও আসতে পারে যে চায়নার সভ্যতা বা কনফুসিয়াসের সভ্যতা, শর্ট কনফুসিয়াসের মতবাদ গুলো একটু বলা। আর যদি চীনের সভ্যতাটা বলে তাহলে হয়তো বড় প্রেক্ষাপটে আপনাদেরকে বলতে হবে, এই আর কি। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত থাকি, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তো ভালো থাকবেন সবাই। শুক্রবারে জানি না, কয়েকজনের সঙ্গে হয়তো অবশ্যই দেখা হবে। আশা করি যারা থাকেন অ্যাভেলেবেল হন, ক্লাসে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক জি আছে। স্যার। জি। আচ্ছা, ভালো থাকবেন সবাই। আসসালামু Bye.